আজকে আমাদের রেলওয়ে গ্রুপ ডির 3 নম্বর ক্লাস ম্যাথ প্র্যাকটিস ক্লাস, যেখানে মিক্স প্রশ্ন রয়েছে। আমরা আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েটের 11/8/2025 শিফট 2 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে, এনটিপিসির শিফট অ্যানালিসিসটা হয়ে যাচ্ছে, কি কি অঙ্ক এসেছিল এবং সেগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে ফর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম। তো টোটাল 19 দিন পরীক্ষা হয়েছিল। তা 19 দিনের একটা করে শিফট করার চেষ্টা করছি। 7 তারিখ 8 তারিখ করেছিলাম, 9-10 কোনো এক্সাম হয়নি, 11 তারিখে পরীক্ষা হচ্ছে। তো 11 তারিখে 3টে শিফটের মধ্যে শিফট 2 আজকে উঠিয়েছি। তো টোটাল ওই 19টা সেট করার দরকার নেই, 10টা সেট করলেই আমাদের পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, 10 যদি আমরা শিফট কমপ্লিট করি তাহলে দেখবে সব কোয়েশ্চেন রিপিটেড, মানে একই টাইপের প্রশ্ন, শুধু ডেটাগুলো চেঞ্জ করে দিয়েছে। তো শুরু করছি আমাদের প্রথম ক্লাস। এক নম্বর যে প্রশ্ন সেটা কি বলেছে দেখো, একটা প্লেন সিম্পলিফিকেশন দিয়েছে। দ্য ভ্যালু অফ 2 স্কোয়ার প্লাস রুট 8 স্কোয়ার, এগুলো স্কোয়ার আছে, ঠিক আছে, 8 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 2√4 - 11, তাহলে এটা কত হবে? ঠিক আছে, তাহলে এটা কত হবে? দেখো সিম্পল, সবাই পারবে আশা করছি। এরকম প্রশ্ন দিয়েছে পরীক্ষাতে স্কোরিং, নিজের স্কোর করার জন্য। তা এটা কিভাবে করব আমরা? দেখো 2 স্কোয়ার হচ্ছে 4, প্লাস স্কোয়ার আর রুট যদি একসাথে থাকে তাহলে সেটা দুজনে থাকলে উঠে যায়, তাহলে উঠে গেল, স্কোয়ার রুট একসাথে উঠে গেল, মাইনাস 2√4, √4 মানে কি 4 থেকে 2 বেরিয়ে এলে 2 আসবে, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, -11। তাহলে 8 আর 4 কত হয়ে গেল? 12, মাইনাস 4 আর 11 কত? 15। মানে এই দুটো চিহ্ন এক হলে যোগ হয়, -4 -11, দুটো চিহ্ন যোগ হয়ে গেল 15। আর এটা দুটো চিহ্ন এক রয়েছে, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, দুটো যোগ হয়ে গেল। তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3 হয়, বড়র চিহ্ন বসে এখানে, বড় হচ্ছে 15, তার চিহ্ন বসলো 3, তাহলে -3। দেখো অপশন যেটা রয়েছে সেটা রাইট আনসার হবে। এবার 2 নম্বর প্রশ্নটা কি বলেছে ভালো করে পড়ো। The product of two consecutive positive natural number is 272. The greater of the two number is, কি হবে? দুটো সংখ্যা পর পর, মনে করো এই একটা সংখ্যা n আর একটা তার পরের সংখ্যা n+1, সেই দুজনের গুণফল বলেছে 272। আর এই যে এটা ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা আমাকে অপশনে দিয়েছে, যদি বড় সংখ্যা আমি ধরি 36, তাহলে ছোট সংখ্যা কত হবে? এক কম হবে, 35, কারণ 35 × 35 + 1 36। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, 5 6 30, লাস্টে 0 আসে, কিন্তু এখানে লাস্টে 0 নেই, সেই জন্য এটা রাইট আনসার হবে না। একই রকম ভাবে 9 এর পরের সংখ্যা কত? 10, 9 10 90, এটাও হবে না। 17, তাহলে 17 তার আগের সংখ্যা কত? 16, এই দুটোকে যদি গুণ করি 6 7 42, লাস্টে 2 আসছে, আর আমার এটারও লাস্টে 2 রয়েছে, অর্থাৎ 16 এর সাথে 17 যদি গুণ করি 272 হবে। এই জন্য এটা হবে রাইট আনসার। এটাও হবে না, কারণ 7 8 56, লাস্টে 7 আসছে। তা এই ধরনের প্রশ্ন অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে, কারণ তোমাকে অলরেডি একটা ভ্যালু বলে দিয়েছে আর একটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এই পুরো সেটটা প্র্যাকটিস করার জন্য আমি টেলিগ্রামে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিসের 3 বলে দিয়েছি, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। বাংলা ইংলিশ দুটো ভাষাতেই রয়েছে, কালার করে দেওয়া আছে এবং বড় বড় সেন্টেন্স করা আছে। প্র্যাকটিস করতেও ভালো লাগবে এবং করতে হবেই, কারণ সেম টাইপের প্রশ্ন পরীক্ষা দেখতে পাবে। দেখো আরেকটা সিম্পলিফিকেশন থেকে দিয়েছে, এটাও একটা স্কোরিং, 1 নম্বর +1 পাওয়ার মতন। প্রথমে এই ব্র্যাকেটের কাজ করতে হয়, 7 থেকে 2 বাদ দিলে -5 হয়, এখানে -5, সেই 5-এর সাথে 5 যদি গুণ করি তাহলে 25, তাহলে প্লাসে মাইনাসে -25 হয়ে গেল। সেই 27 থেকে 25 যদি আমরা বিয়োগ করি তাহলে 2 হবে, তাহলে আলটিমেটলি 290/2, তাহলে 290 এর হাফ কত? 145, 200 এর হাফ হচ্ছে 100, আর 90 এর হাফ 45, তাহলে 145 হবে রাইট আনসার। 4 নম্বর দেখো, হোয়াট স্মলেস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 81661 সো দ্যাট দ্য সাম ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 73। এর সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 73 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে? তার মানে এই সংখ্যাটাকেই 73 দিয়ে সরাসরি ভাগ করে দাও, ভাগ করে দেখো ভাগশেষ কত থাকছে। তাহলে 81661, এটাকে যদি আমরা 73 দিয়ে ভাগ করি তাহলে 73 1 কে 73, তাহলে এটা হয়ে গেল 8, 6 নামলো, আবার 73 1 কে 73, 7 আর 6 কত হয়? 13, তাহলে 13, এখানে আবার একটা আরেকটা 6 নামিয়ে দাও, 73 এর ডবল, 7 2 14, 140, বেশি হয়ে যাচ্ছে, হবে না। আবার 73 বিয়োগ করো, 6 থেকে 3 বাদ দিলে 3, 7 6 6 12 আর 13, 63 73 থেকে ছোট, এই একটা নামিয়ে দাও, দিয়ে করো। দেখো 7 দিয়ে করে যদি করি, 5 গুণ যদি করি, 5 7 কে 35, 6 7 কে 42, 7 7 কে 49, 7 9 63, 9 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, 8 দিয়ে করো, অথবা 9 দিয়ে যদি আমি করি তাহলে কত হবে? 3 9 27, 7 হাতে 2, 7 9 63, 64 65,
657, এটার থেকে বেশি হয়ে গেল। কত বেশি হলো? তাহলে এই 7 থেকে একবার দিলে কত হবে? 6, 5 থেকে 3 বার দিলে 2। এই যে 26 আমার বেশি রয়েছে, অর্থাৎ 26-এর ঘাটতি রয়েছে। তার মানে এই 26টা যদি আমি এই সংখ্যার সাথে যোগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব এটা পুরোপুরি 73 দিয়ে ভাগ যাবে। মানে এই সংখ্যাটার সাথে তুমি যদি 26 যোগ করো, তারপরে যে সংখ্যাটা আসবে সেটা দেখবে পুরোপুরি 73 দিয়ে ভাগ চলে যাচ্ছে। যদি তুমি এটা মনে করো যে 8 দিয়ে করলে হবে, 8 দিয়ে করার পরে যে ভাগশেষ থাকবে সেই সংখ্যাটা এটার থেকে একটু ছোট হবে, কিন্তু অপশনে থাকবে না, সেটার থেকে এই ভাগফল মানে ভাগশেষের সাথে ভাজকটা দিয়ে ডিফারেন্স করতে হবে। দুটো ডিফারেন্স করলে উত্তর বেরিয়ে যাবে। অর্থাৎ 9 দিয়ে না করে আমি যদি 8 দিয়ে করতাম, তাহলে 631-এর কম আসতো, তাহলে বিয়োগ করে যে ভ্যালুটা আসতো সেই ভ্যালুটার সাথে এটা ডিফারেন্স করলে তবে 26 আসবে। তো সবসময় কি হবে, একটা ঘর বা একটা স্টেপ বেশি নিলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে সেটা। 5 নম্বরটা দেখো, এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম, বিসি আর এডি এই দুটো প্যারালাল, এসি আর সিডি সমান। এবিসি যদি 113 ডিগ্রি হয়, বিএসি 26 ডিগ্রি হয়, তাহলে এসিডির মান কত হবে? সেম টাইপের প্রশ্ন আগের দিনও করিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মেনসুরেশন জিওমেট্রি কোশ্চেন দিয়েছে। তো একটা ট্র্যাপিজিয়াম আমি ড্র করছি এখানে। মনে করো ট্র্যাপিজিয়ামটা আমি এরকম ড্র করলাম। ওকে, নাম দিয়ে দিলাম এ বি সি ডি। বলেছে এবি আর বিসি আর এডি প্যারালাল, বিসি আর এডি বিসি আর এডি প্যারালাল, এই দুটো প্যারালাল। ঠিক আছে, আমাকে বলেছে এসি ইজিক্যাল টু সিডি। এসি মানে কোনটা? এইটা, এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে সিডি, মানে এই দুটো হচ্ছে সেম, এই দুটো হচ্ছে সেম। ঠিক আছে, আমাকে বলেছে এবিসি 113, এবিসি 113। আমি নামকরণটা উল্টো দিকে করি। ওকে, নামকরণটা উল্টো দিকে করলে সুবিধা হবে। এটা মনে করো একটা ট্র্যাপিজিয়াম, এটার নাম দিয়ে দিলাম এ বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এ, এটা ডি। ঠিক হলো না? আগেরটার মতো নিল এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে আমাকে এবার বল, দেখো বিসি আর এডি প্যারালাল, এই যে বিসির সাথে এডি একদম ঠিক আছে, দুটো প্যারালাল ওপর নিচে, কারণ আগেরটা তো প্যারালাল হচ্ছিল না, এই দুটো প্যারালাল। আমাকে এইভাবে আঁকতে হবে, এখান থেকে দেখে বুঝতে হবে তুমি কাটে কোনটার কি নাম দেবে। আর এসির সাথে সিডি সমান, এই যে সিডি তো রয়েছেই কিন্তু এসি নেই, তাহলে এসিটাকে ড্র করতে হবে। দুটোকে ড্র করলাম। এবার এই দুটো হচ্ছে সমান বলেছে, এই দুটো সমান। অ্যাঙ্গেল এবিসির মান 113, এটা যদি 113 ডিগ্রি হয়, আর বিএসি 26, এইটা বিএসি এটা 26 ডিগ্রি, তাহলে বের করতে বলেছে অ্যাঙ্গেল এসিডি কত। তাহলে এই কোণটা পেতে গেলে আমাদের এই কোণটা জানতে হবে। এই কোণটা জানার নিয়ম হচ্ছে কি, এই এ বি সি এই তিনটে ত্রিভুজের তিনটে কোণের যোগফলের মান 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো যদি যোগ করলে কত হবে? 6 আর 3 9, 2 আর 1 3, 139। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 139টা বিয়োগ করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাবো। 10 থেকে 9 বার দিলে 1, হাতে 1 4, তাহলে এটা হলো 41 ডিগ্রি। তাহলে এটা 41 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? এটাও 41 ডিগ্রি হবে। কারণটা কি? কারণটা হলো একান্তর কোণ পরস্পর, একান্তর কোণ হলে তার মানে এই কোণটা যেমন হবে এই কোণটা তাই মনে হবে। এবার এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলেছে, তার মানে এটা কি, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। তাহলে বিষম বাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার অপোজিটে যে কোণটা থাকবে, দুটো বাহু সমান মানে দুটো কোণও সমান হবে, দুটো সাইড সেম, দুটো অ্যাঙ্গেলও সেম। তাহলে এটা 41 হলে এটাও 41 ডিগ্রি হবে। তাহলে এটা কত পেয়ে যাবো? তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো দুটোতে আমার 82 ডিগ্রি হয়ে গেল। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 82 ডিগ্রি বিয়োগ করে দিই, 10 থেকে 9 2 বার দিলে হচ্ছে 8, তাহলে এটা 98 ডিগ্রি হবে রাইট আনসার। 98 হবে এটা রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, স্টোর সেলস প্রিন্টার প্রাইস 32,000, অফারিং এ ট্রেড ডিসকাউন্ট 9%, হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট অ্যামাউন্ট? 3200 টাকার প্রিন্টারে 9% ছাড় দিলে ছাড়ের পরিমাণ কত? এখানে সরাসরি তোমাকে ছাড়ের পরিমাণ বা ডিসকাউন্ট অ্যামাউন্ট বের করতে বলেছে। তাহলে ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে থাকে, মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100, এরম ভাবে থাকে। ঠিক আছে, তাহলে 32,000 টাকা হচ্ছে তার মার্ক প্রাইস রয়েছে, তার উপরে সে 9% ছাড় দিচ্ছে, 9/100। তাহলে দুটো শূন্য কেটে গেল, 9 দুগুণে 18, কত হচ্ছে এটা? 32,000। এখানে একটা শূন্য রয়েছে, 9 দুগুণে 18, 8, একটাই আছে না, দুটো আছে, দুটো বাদ হয়ে গেল। এটা অপশন 3 আর 4 বাদ হয়ে গেল। ঠিক আছে, তাই 9 দুগুণে 18, 8, হাতে 1, 3 9 27, আর 28, 2880 অপশন 2 এ রয়েছে। দেখো 2880 অপশন 2। ওকে,
7 নম্বরটা একটা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক দিয়েছে। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 14 আওয়ার্স। এই একটা পাইপ যেটা একটা চৌবাচ্চা 14 ঘন্টায় ভর্তি করে। পাইপ বি সেই চৌবাচ্চাটাই 24 ঘন্টায় ভর্তি করে। আর পাইপ সি সেম চৌবাচ্চাটা 17 ঘন্টায় ভর্তি করে। তাদেরকে যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে তারা ওই ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি করবে? তাহলে এটা এ পাইপ 14 ঘন্টা, বি পাইপ 24 ঘন্টা, আর সি পাইপ 17 ঘন্টা। তাহলে টোটাল ক্যাপাসিটি বের করতে গেলে কি করতে হয়? তিনটের এলসিএম নিতে হয়। তো 14, 24 আর 17 এলসিএম কি দেখো, ভয়ঙ্কর একটা এলসিএম। তো এদের মধ্যে এলসিএম আমি সবচেয়ে বড়টা ধরলাম 24 ইন্টু 17, মানে কোনো কিছু কমন না গেলে তাদের সব গুণ করে দিতে হয়, ইন্টু 14 মধ্যে তো 14টাকে যদি ভাঙি 7 ইন্টু 2, 2 তো এর ভেতরে রয়েছে, কি নেই? 7 নেই। তাহলে এটা হয়ে যাবে তাদের এলসিএম। তাহলে এটা গুণ করলে কত হবে? 24, 24-এর সাথে গুণ করবো, 7 7 কে 49, 9 হাতে 4, 7 1 7, 8 9 10 11, 119। এটা গুণ করতে হবে, 4 9 36 6। তাহলে 119 কে আমি যদি 24 দিয়ে গুণ করে দিই, 4 9 36 6 হাতে 3, 4 1 4 আর 3 7, 4 1 4, 9 2 18 রাত হাতে 1, 2 1 2 আর 1 3, 2 1 2 6, 7 7 14 আর 15 5 হাতে 1, 4 4 রাত 2, 2856 হচ্ছে এটা তার এলসিএম। বাবা বিশাল বড়, 2856 হচ্ছে এটা তার এলসিএম। তাহলে এর এফিসিয়েন্সি বের করবো কি করে? এই টোটাল ক্যাপাসিটিটাকে তাদের ডেজ দিয়ে ভাগ করব। এটাকে যদি 14 দিয়ে ভাগ করি, 14 মানে কি 7 হয়ে গেল, এখানে 2 রয়ে গেল, 7 2 গুণে 14, তাহলে 12-র সাথে 17 গুণ হবে। তাহলে 12-র সাথে 17 যদি গুণ করি, 7 12 84, 4 হাতে 8, 12 কে 12 আর 8 20, 204। 2856 কে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে 24 দিয়ে ভাগ করলে পুরো থাকে কি 17 ইন্টু 7, তাহলে 119। 17 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 24 ইন্টু 7 পুরো থাকবে, 4 7 কে 28, 8 হাতে 2, 7 2 14 আর 2 8, 168 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার তাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার আমার তিনটে একসাথে বের করতে হবে। দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে তিনজনের একসাথে নিয়ম কি? টোটাল ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক বাই তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হয়। তা 2856 কে তাদের এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি, 204, সবকটা আমরা যদি যোগ করি, 204 119 168, অ্যাডিশন করলে 8 আর 4 12, তাহলে 12 8 10 22, 21-এর 1 হাতে 2, 6 7 8 9 2 3 4, 491। তাহলে 491 দেখো সবারই নিচে আছে, 491 সবারই নিচে আছে। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, কত গুণ যাবে এটার সাথে? প্রথমে 5 গুণ আছে, তো 4 5 20, বা এটাকে 500 যদি ধরে নিই, 5 5 2500, মানে কাছাকাছি নিয়ারেস্ট আছে। 11 দিয়ে করলে তো অনেক বেশি হয়ে যাবে, 11 দিয়ে হবে না, 10 দিয়ে হবে না। 2 দিয়ে যদি করি 400 ডবল 800, এটাও হবে না। তাহলে অপশন 1 হবে রাইট আনসার, যেটা আমার নিয়ারেস্ট ভ্যালু দেখতে পাচ্ছি যে এটা 5 গুণ হচ্ছে, এর কাছাকাছি যাচ্ছে, তার মানে এটাই হবে রাইট আনসার। ঠিক আছে, তো এটা একটু ক্যালকুলেটিভ, যেহেতু তিনটের এলসিএম যাচ্ছে না সেই জন্য করতে একটু সময় লাগলো। তো পরীক্ষায় এটা মার্ক অ্যান্ড রিভিউ, মানে এলসিএম দেখে বুঝতে হবে যে এটা আমার কতক্ষণ লাগতে পারে। তো সেটা মার্ক অ্যান্ড রিভিউ করে লাস্টের দিকে করবে যদি সময় থাকে। তো সেটা প্র্যাকটিসের মাধ্যমে ওটাই বুঝতে হবে যে কোনটা আমার তাড়াতাড়ি হবে আর কোনটা একটু সময় লাগবে। দেখো একটা খুব ভালো একটা প্রশ্ন বলেছে, আই বট 2 ফ্রকস ফর 1200। আমি দুটো ফ্রক কিনেছি যার দাম হচ্ছে 1200 টাকা করে। ঠিক আছে, দুটো ফ্রকের দাম 1200 টাকা। আমি প্রথমটা এখন 10% লসে বিক্রি করে দিলাম, আর দ্বিতীয়টা 15% লাভ করলাম। তার ফলে হোল পুরোটার ক্ষেত্রে আমার নাইদার লস নাইদার প্রফিট, কোনো প্রফিট বা কোনো লস কিছুই হলো না। অর্থাৎ আমি যে দামে কিনেছি সেই দামে বেচে দিলাম, আমার কোনো গেনও হলো না, লসও হলো না। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট ফ্রক। প্রথমটার ক্রয় মূল্য কত হবে? যখনই এরকম কনসেপ্ট থাকবে, নাইদার লস নর গেন, মানে কোন মোট লাভ বা ক্ষতি কিছুই নেই, কিছুই করছে না, তখন কি করবে? সরাসরি এটাকে ধরে নেবে এটা ফার্স্ট আর্টিকেল 10% লস করে, তাহলে ইন্টু 10 ইজিক্যাল টু এটা সেকেন্ড আর্টিকেল 15% গেন করে। ঠিক আছে, লস ইজিক্যাল টু গেন, এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে তার কস্ট প্রাইস সিপি, এটাও তার কস্ট প্রাইস সিপি। দুটোরই কস্ট প্রাইস বের করছি, যেটা যে দামে কিনেছে সেই দামে বিক্রি করলো। তাহলে এটা কত হবে? 1/2, দুজনের রেশিও যদি বের করি তাহলে কত হবে? 15/10, কাটাকুটি করলে হবে 5 3 5 15, 5 দিয়ে যদি করি 5 2 10, 3 5 15, 3:2। ঠিক আছে, 3/2। তাহলে এ যখন কিনেছে 1200 টাকা দিয়ে কিনেছে, আর আমি বললাম এটা দুটোর কিসের রেশিও? সিপি রেশিও, কস্ট প্রাইসের রেশিও। তাহলে দুজনের টোটাল ইউনিট কত হচ্ছে? 3 আর দিয়ে 5, তাহলে সেই 5 ইউনিটের মান আমাকে প্রশ্নে বলে দিয়েছে 1200। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 24 240,
আমাকে বের করতে হচ্ছে প্রথম শখের ক্রয় মূল্য কত, প্রথমটার ক্রয় মূল্য কত 3, 3, তা 3 ইউনিট কত হবে 3 24 72, 720 টাকা হবে এটা রাইট আনসার। 720 720 হবে এটা রাইট আনসার। ওকে, এরপরে দেখো 9 নম্বর, ট্রেন এ এম স্টেশন থেকে 8:05 AM এ রওনা দিচ্ছে এবং এন স্টেশনে 3:05 পৌঁছাচ্ছে। আবার সেম ডেতে ট্রেন বি এন স্টেশন থেকে 10টার সময় ছাড়ছে 10:05 আর এম স্টেশনে 3:05 PM এ পৌঁছাচ্ছে একই দিনে। ফাইন্ড দ্য টাইম when the trains A and B meet। এই সেম টাইপের প্রশ্ন আগের দিনও সলভ করে দিয়েছি, দেখেছো সেম কোশ্চেন প্রত্যেক দিনের শিফটে আসছে, শুধু ডেটাটা চেঞ্জ করে দিচ্ছে। সুতরাং এই জন্য আমাদের সব সলভ করতে লাগবে না, মোটামুটি 10টা সেট করলেই হয়ে যাবে। তাহলে এটা এম স্টেশন, এটা হচ্ছে এন স্টেশন, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন এখানে যাচ্ছে কত কত সময় লাগছে দেখো, 8টা থেকে 3টে, 8:05 থেকে 3:05, 8টা থেকে প্রথমে 12টা কাউন্ট করো, তাহলে কত হচ্ছে 4 ঘন্টা, আর 12টা থেকে ওইদিকে 3 ঘন্টা, তাহলে 7 ঘন্টা। এখান থেকে যখন যাচ্ছে টোটাল 7 আওয়ার্স টাইম লাগছে। আর এন স্টেশন থেকে এম স্টেশনে যখন যাচ্ছে 10টা থেকে 5টা, কত 5 ঘন্টা টাইম লাগছে। তাহলে তাদের টাইমের রেশিও হয়ে গেল কত, টাইমের রেশিও ট্রেন এ আর ট্রেন বি এর কথা যদি বলি, ট্রেন এর 7 ঘন্টা লাগছে, ট্রেন বি এর 5 ঘন্টা লাগছে। তাহলে স্পিডের রেশিও তাদের রিভার্স হয়ে যায় সবসময়। কারণটা কি, কারণ ওরা ইনভার্সলি প্রপোর্শনাল। ডিস্টেন্স যদি আমার সেম থাকে না দুজনের মধ্যে, তাহলে স্পিড আর টাইমের রেশিও রিভার্স হয়ে যায়। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল, টোটাল ডিস্টেন্স হয়ে গেল 5 7 কে 35, 5 7 কে 35, 35 কিলোমিটার বা 35 ইউনিট। এখান থেকে এতটা 35 ইউনিট। কিন্তু এই জিনিসটা দেখো, এ সকাল 8:05 ছেড়েছে আর ট্রেন বি সকাল 10:05 ছেড়েছে। তাহলে এই 8টা থেকে 10টা 2 ঘন্টায় এ ট্রেন কিছুটা ডিস্টেন্স এগিয়ে যাবে, সে কিছুটা ডিস্টেন্স এগিয়ে গেল 2 ঘন্টায়। কত এগিয়ে গেল, মানে 2 হচ্ছে, আমরা কি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এর স্পিড কত, এর স্পিড হচ্ছে 2 ঘন্টা, টাইম ইনটু স্পিড হচ্ছে কত 5, তাহলে 5 দুগুণে 10, 10 কিলোমিটার সে চলে গেছে। তাহলে আমার 10 কিলোমিটার যদি চলে যায়, পড়ে থাকে কত 25 কিলোমিটার বা 25 ইউনিট। তাহলে এই যে পড়ে রইলো এই 25 কিলোমিটারটাই দুজনে একে অপর দিয়ে কভার করবে, এই দিক থেকে আসবে এই দিক থেকে যাবে। অর্থাৎ ওই 25 কিলোমিটারটাই কভার করার সময় তারা একে অপরের মুখোমুখি হবে বা একে অপরকে মিট করবে। তাহলে আমাকে ওটা হচ্ছে মিটিং টাইম বা ক্রসিং টাইম যাই বলো না কেন, কত হবে, টাইম ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 25 আর স্পিড হচ্ছে কত, দুজনে যদি একই মানে অপোজিট ডিরেকশনে আসছে তাহলে দুটোর স্পিড যোগ হয়, রিলেটিভ স্পিড যোগ হয়। তাহলে 7 আর 5 কত 12, তাহলে এটা করলে 12 দুগুণে 24 মানে 2 ঘন্টা, আর 1/12 আছে, ঠিক আছে। 12 দুগুণে মানে 2 পূর্ণ 1 এর 2, তাহলে সেই 12টাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে 5 12 60, 5 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট। তাহলে আমরা কখন তারা মিট করবে, সকাল 10:05 এখান থেকে রওনা দিচ্ছে আর 10:05 এখান থেকে রওনা দিচ্ছে। তাহলে 10:05 সাথে আরো 2 ঘন্টা 5 মিনিট অ্যাড করতে হবে। তাহলে 10:05 সাথে 2 ঘন্টা যদি 5 মিনিট অ্যাড করে দিই, তাহলে এটা 5 5 10 হয়ে গেল, আর এখানে 12টা 10 হয়ে গেল। তাহলে 12:10 PM হবে রাইট আনসার। অঙ্কটা একবার শিখে নেওয়ার পরে এত কিছু না করে তুমি ভার্বালি সরাসরি করতে পারবে যে 7 5 5 7 35 10 25 মানে হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট একবারে হয়ে যাবে। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ কিউবয়েড উইথ লেন্থ ব্রেথ এন্ড হাইট বলে দিয়েছে। একটা কিউবয়েডের সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সারফেস এরিয়া বলেছে, তো এটা ল্যাটারাল সারফেস এরিয়া বলেনি এখানে আমাকে, তার মানে টোটাল সারফেস এরিয়াটাই ধরে নিতে হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া বের করার সূত্র রয়েছে একটা। প্রথমত হচ্ছে কিউবটা এরকম দেখতে হয়, ঠিক আছে, যার 3টে ডাইমেনশন থাকে, এটাকে বলে লেন্থ, এটাকে বলে চওড়া, এটা হচ্ছে ব্রেথ, আর উপরটাকে বলে হাইট। তাহলে এটা টোটাল সারফেস এরিয়া যদি বের করতে দেয়, 2 গুণ লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ বা এল ইন্টু হাইট, এটা গুণ হয়ে যায়। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এরকম। তাহলে 2 গুণ লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত দেখো 8 সেন্টিমিটার লেন্থ আর ব্রেথ 5 সেন্টিমিটার, তাহলে 5 8 কে 40 প্লাস 5 3 5 15 প্লাস 3 8 কে 24, তাহলে করে দিলে কত হবে 2 ইন্টু 40 50 60 70 75 আর 4 79, তাহলে 9 দুগুণে 18 158, দেখো একটারই লাস্টে 8 আছে, কোথায় এটা 158 সেন্টিমিটার স্কয়ার হবে এটা রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে যাই 11 নম্বর প্রশ্ন দেখো, প্রিয়া একটা কাজ 22 দিনে করতে পারে, প্রিয়া ও বর্ষা একসাথে সেই কাজটা 11 দিনে করতে পারে।
প্রিয়া, বর্ষা এবং নিশা মিলে কাজটা 8 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে প্রিয়া এবং নিশা মিলে কাজটা কতদিনে করতে পারবে? এই অঙ্কটা আমরা আগের দিনের ম্যাথ সেট 2 করেছি, ঠিক আছে? সেম টাইপের অঙ্ক দেখো আবার দিয়েছে। তাহলে কিভাবে করব? এখানে হচ্ছে প্রিয়া একটা কাজ 22 দিনে করে, প্রিয়া প্লাস বর্ষা সেই কাজটাই 11 দিনে করতে পারে, আর তিনজনে প্রিয়া, বর্ষা আর নিশা তিনজন মিলে এই কাজটা করে 8 দিনে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বের করতে পারবো। টোটাল ওয়ার্ক কত? 12, 11 আর 8 এর এলসিএম কত? এলসিএম হচ্ছে সব থেকে বড়, যদি আমি 22টাকে নিই 22 ইন্টু 11, 11 দেখো এর ভেতরে রয়েছে, 8-এর মধ্যে আমি যদি দেখি 4 দুগুণে 8, তো 2 এর ভেতরে রয়েছে, মানে 4 নেই, তো 4 গুণ করে দিলে মানে সব কটা হয়ে গেল। আলটিমেটলি 88 হচ্ছে তোদের এলসিএম, 88 হচ্ছে তার এলসিএম। তাহলে 88কে 22 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 11, 8 11 88, এটা হচ্ছে 11। এবার আমাকে লাগবে হচ্ছে কার? প্রিয়া প্লাস নিশা কতদিনে কাজটা করে, টোটাল ওয়ার্ক বাই তাদের এফিসিয়েন্সিতে ভাগ করে দিতে হবে। টোটাল লগ তো পেয়ে গেলাম 88, 88, তাহলে 88 আমার কোনটাতে রয়েছে? এটাতে রয়েছে। তাহলে এখান থেকে আমরা করে দিতে পারবো, অথবা এইভাবে যদি নাও করি, যদি দুটো জায়গাতে সেম থাকে সেক্ষেত্রে কি করবো? এফিসিয়েন্সি। তাহলে কার এফিসিয়েন্সি লাগবে? প্রিয়ার এফিসিয়েন্সি হচ্ছে 4 প্লাস নিশার এফিসিয়েন্সি কিন্তু জানি না, ওই নিশার এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আমার এই তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 11, আমার লাগবে কার? আমার বের করতে হবে এন এর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এই দুজনের এফিসিয়েন্সি লাগবে। তাহলে পি প্লাস বি এর এফিসিয়েন্সি কি করে পাবো? পি প্লাস বি ইজিক্যাল টু কত বলেছে? 8 বলেছে, আর পি বলেছে কত? 4, তাহলে 4 প্লাস বি ইজিক্যাল টু 8, তাহলে ভি এর মান হচ্ছে 4। অর্থাৎ আমরা ডাইরেক্ট মুখে মুখে ভার্বালিও করতে পারি যে বর্ষা আর প্রিয়ার এফিসিয়েন্সি হচ্ছে 8, প্রিয়ার এফিসিয়েন্সি 4, তাহলে এখানে যদি 4 হয় তাহলে এর সাথে কত যোগ করলে 8 হবে? 4 হবে। অবশ্যই বর্ষা হবে কত? 4, তাহলে 4 4 8 দুজনের, তাহলে এই দুজনের হয়ে গেল। আবার বলেও তো দিয়েছে আমাকে, আমাকে তো না নিশা লাগবে, ঠিক আছে। পি প্লাস ভি এর মান কত বেরোলো? ওকে তো 8 বলেই তো দিয়েছে, 8 প্লাস এন ইজিক্যাল টু 11, তাহলে নিশার মান হচ্ছে কত? 8 3, ঠিক আছে। তাহলে 3 যদি হয় তাহলে 3 আর 4 7 হয়ে গেল, এটা হবে 3, তাহলে 88/7, অপশন ডি হবে রাইট আনসার। অর্থাৎ আমার এখানে লাগবে এন এর মান লাগবে, তাহলে পি প্লাস ভি দরকার। এখানে পি প্লাস ভি তো বলেই দিয়েছে আমাকে, আর এখান থেকে কিছু করতেই লাগবে না, ঠিক আছে। যদি অন্য কারোর বলতো তাহলে আমাদের বের করতে হতো, ঠিক আছে। আগের দিনে কোশ্চেনটা ভি দিয়ে বা কিছু একটা দিয়েছিল, ঠিক আছে। এখানে আমাকে পি প্লাস ভি বলে দিয়েছে 8, পি প্লাস ভি যদি 8 হয় তাহলে এন কত হবে? এন 3 হবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা আগের দিনে শিফটেরই প্রশ্ন, প্লেন কিছু না গুণ করে দেবে, এই 5-এর সাথে ব্র্যাকেটটাকে গুণ করে দিলে 25 এক্স এর স্কোয়ার মাইনাস 35 মাইনাস এই 5 দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করে দেবে, 25 এক্স স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 10x, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 ইজিক্যাল টু 15। তাহলে এই 25 এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার কেটে দাও, আর এখানে কত হয়ে গেল? 5 দুগুণে 10x, তাহলে একটাই তো এক্স থাকছে নাকি, এক্স এর মানে বের করতে বলেছে, মাইনাস 10x, আর এদিকে 25 থেকে যদি 20 বিয়োগ করে দিই 15 হবে ইজিক্যাল টু 15। তাহলে 10xটাকে দিকে যদি নিয়ে চলে যাই তাহলে 10x হয়ে গেল ইজিক্যাল টু, আর মাইনাস 15টা এদিকে চলে এলো, তাহলে -15 কি হবে? -30। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে -3, এক্স এর মান হবে -3। ওকে, নেক্সট। What sum of money will amount to ₹2280 at 4% per annum simple interest in 5 years? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাকে কি বলে দিয়েছে আগে সেটা খেয়াল করো। এখানে বলে দিয়েছে অ্যামাউন্টটা বলে দিয়েছে, ঠিক আছে। হোয়াট সাম অফ মানি মানে আমাকে বের করতে বলেছে কত টাকা মূলধন ছিল, মূলধন বের করতে বলেছে, 4% সুদ বলে দিয়েছে, 5 বছর বলে দিয়েছে, আর অ্যামাউন্ট বলে দিয়েছে। এখানে এখানে যে টাকাটা এটা না সুদ না আসল, এটা অ্যামাউন্ট বলে দিয়েছে। অ্যামাউন্ট মানে কি? যেটা হচ্ছে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, তার সাথে প্রিন্সিপাল যোগ করে যেটা হয় সেই জিনিসটা আমাকে বলে দিয়েছে এটা। আর হোয়াট সাম অফ মানি মানে কত টাকা 5 বছরে 2280 টাকা হবে যদি সুদ 4% হয়। তাহলে কিভাবে করবো? এসআই ইজিক্যাল টু PRT/100 যদি করি সেক্ষেত্রে এসআইও জানি না, প্রিন্সিপালও জানি না, দুটোই আননোন, সেই জন্য অনেক বড় হয়ে যাবে। তো আমরা রেশিও মেথডে করবো, 4% মানে 4 25 100, মানে 25 টাকা যদি প্রিন্সিপাল হয় 1 টাকা হচ্ছে তার ইন্টারেস্ট,
1 বছরে 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, আসল হয়, তাহলে 1 বছরে সুদ 1 টাকা। তাহলে যত বছর বলবে গুণ করে দেবে। 5 বছর বলেছে 5 গুণ করে দাও, তাহলে 5 বছরে সুদ ক টাকা হবে? 5 টাকা হবে। সিম্পল ইন্টারেস্ট মানে কি প্রত্যেক বছর বাড়বে, মানে যা হবে তাই। প্রথম বছর যদি 1 টাকা হয়, দ্বিতীয় বছর 2 টাকা, তৃতীয় বছর 3 টাকা, 5 বছরে 5 টাকা। তাহলে এটাও কাটাকুটি করে নিতে পারি, 5 একে 5, 5 5 25। 5 বছর পরে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট। তা দুটোকে যোগ করে দিলে 5 আর একে 6, এই 6টা আমাদের কি হয়ে যাবে? 6টা হয়ে যাবে অ্যামাউন্ট। তার মানে এই 6 ইউনিটের মান আমাকে প্রশ্নে বলেছে 2280। তাহলে 1 ইউনিটের মান কত হবে? এই 2280 কে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাকে বলেছে প্রাথমিক মূলধন কত? প্রাথমিক মূলধন মানে এইটা প্রিন্সিপাল। তাহলে 5 ইউনিটের মান কত হবে? 2280 6 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করে দাও, উত্তর পেয়ে যাবে। তাহলে এটা 6 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 3 6 3 6 18, 4 6 8 কে 48। তাহলে এটা গুণ করলে 0 5 8 কে 40 এর 0, হাতে 4, 3 5 15 আর 4 19। তাহলে এটা 1900 টাকা হবে রাইট আনসার, অপশন 2। 1900 টাকা হবে রাইট আনসার, অপশন 2। সিম্পল ইন্টারেস্টের অঙ্কর মধ্যে এই টাইপটা বিশেষ করে মনে রাখবে যে যদি অ্যামাউন্ট বলে দেয় তাহলে আমি কি করে প্রিন্সিপাল বের করব, এই জিনিসটা মাথাতে রাখবে। আর প্রশ্নটা প্রথমেই বুঝবে যে কি বের করতে বলেছে এবং কি দিয়েছে, তাহলেই অঙ্ক করতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ডিভাইড, এই সংখ্যাটাকে দিয়ে কাকে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে? দেখো উপরে যদি কোনো অড নাম্বার থাকে তাহলে নিচে অড নাম্বার দিয়েই কাটবে। নিচে কিন্তু যদি ইভেন নাম্বার দিয়ে ভাগ করি, কখনো অড নাম্বারকে ইভেন নাম্বার দিয়ে ভাগ যায় না। অড নাম্বার মানে 3, আর ইভেন নাম্বার মানে আমি একটা বললাম 4, 3কে 4 দিয়ে কোনোদিনও ভাগ যাবে না, দশমিকে বেরোবে। ঠিক আছে, অড নাম্বার যদি আমি বলি 5 আর নিচে বলি যদি 3, তাহলে 5কে 3 দিয়েও 5কে 6 দিয়ে ভাগ যাবে না, বা 5কে 4 দিয়ে ভাগ যাবে না, 5কে 2 দিয়ে ভাগ যাবে না। সুতরাং এটা লাস্টে একটা অড নাম্বার রয়েছে, অড নাম্বার রয়েছে, তাহলে ইভেন নাম্বার যেগুলো আছে দেখো 8 রয়েছে, এটা দিয়ে ভাগ যাবে না। আর লাস্টে 0 রয়েছে, এটা দিয়েও যাবে না, কারণ লাস্টে 0 থাকা মানে এখানে 0 থাকতে হবে। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার লাস্টে 0 থাকতে হবে, 20 দিয়ে ভাগ করলে লাস্টে 0 থাকতে হবে। তাহলে ওই দুটো উত্তর হলো না, তাহলে উত্তর অপশন আমার হয় 29 হবে, নয় 23 হবে। তো ইউনিট ডিজিট দিয়ে যদি দেখি 9 কে 9 যাচ্ছে, 3 দিয়ে 3 দিকে 9 যাচ্ছে। তাহলে এইটুকু আমাকে ভাগ করে দেখে নিতে হবে, যেহেতু এই মানে এই প্রশ্নটার ক্ষেত্রে আরেকটা অপশন আমি এলিমিনেট করতে পারছি না, কিন্তু 50% আমরা এলিমিনেট করে দিয়েছি। বাকি 50% ডিপেন্ড করছে তুমি কোন উত্তরটা দেবে। ঠিক আছে, নেগেটিভ হবে না পজিটিভ হবে। তো যাই হোক, এটা করে নিয়ে এটা একটু ভাগ করে দেখবে, অপশন 3 23 দিয়ে ভাগ যাবে। আমি আর করলাম না। থার্ড প্রপোর্শনাল বের করতে বলেছে 54, 18 আর এক্স, এদের থার্ড প্রপোর্শনাল বের করতে বলেছে, বা তৃতীয় সমানুপাতি কত হবে না, এক্স এর মান কত হবে যদি এরা এক্সটা যদি থার্ড প্রপোর্শনাল হয়। তাহলে একটা সাজানো নিয়ম হচ্ছে 54:18 ডবল ইস টু, এটার সাথে এটাকে করতে হয়, আবার এটার সাথে এটাকে করতে হয়। তাহলে 54 সাথে 18 করলাম, আবার 18 সাথে এক্স করবো, 18:x। এই হচ্ছে থার্ড প্রপোর্শনালে সেকেন্ডটা রিপিট হয়। তাহলে দূরের সাথে দূরের গুণ করো, 54 × 8x ইজিক্যাল টু কাছের সাথে কাছের গুণ করো, 18 × 18। দূরের সাথে দূরের গুণ করো, কাছের সাথে কাছে গুণ করো, অথবা 54/18 ইজিক্যাল টু 18/x। তারপরে কোনাকুনি গুণ করবে, ওই মাঝের লাইনটা বাদ দেওয়ার জন্য আমি এটা করলাম। তাহলে 18 দিয়ে যদি কাটাকুটি করি 3 18 54, এটা হবে 3 6 18। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান 6, 6। অপশন 2 হবে রাইট আনসার। এরপরে দেখো একটা অ্যাভারেজের অঙ্ক দিয়েছে, অ্যাভারেজ রেট অফ বিপুল অ্যান্ড মোহন অ্যান্ড মোহাম্মদ। বিপুল, মোহন প্লাস মোহাম্মদ, এদের অ্যাভারেজ বলেছে 46। তাহলে তিনজনের সাম যদি বের করতে চাই 3 দিয়ে গুণ করবো, কারণ 3 জন আছে, অ্যাভারেজের সাথে সেই সংখ্যাটা গুণ করে দিলে সাম বেরোয়। 3 6 18 8, হাতে 1, 3 4 12 13, 138 হয়ে গেলে এদের সাম। এরপরে কি বলেছে, ইফ দ্য অ্যাভারেজ রেট অফ বিপুল অ্যান্ড মোহন, বিপুল প্লাস মোহন, বিপুল আর মোহন কত বলেছে? 36 কেজি। তাহলে 36 ইন্টু দুজন রয়েছে, 2 দিয়ে গুণ করে দাও, 36 দুগুণে 72। and that of the Mohan and Mohammad 43 কেজি। তাহলে মোহনের সাথে মোহাম্মদ যদি আমি করি তাহলে কত হবে? 43, দুজন রয়েছে এই জন্য এর সাথে 2 গুণ করে দাও, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। আমাকে বের করতে বলেছে হোয়াট দেন দ্য ওয়েট অফ মোহন ইজ কত হবে, মোহনের ওয়েট কত হবে। মোহনের ওয়েট বের করতে গেলে আমার কি কি লাগবে দেখো, এখানেও মোহন, এখানে মোহন আছে, তাহলে মোহাম্মদটা বাদ দিতে হবে এখান থেকে। তাহলে মোহাম্মদ বাদ দিতে গেলে আমাকে এখানে ভি রয়েছে, বা এই যে এখানে মোহন 3 জন রয়েছে, তো তাহলে বিমল আর মোহাম্মদ এই দুটোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কিভাবে করব,
এই যে দুজন দুজন আছে এই দুটোকে যোগ করে দাও, ঠিক আছে, মোহন, মোহাম্মদ আর বিমল, এই তিনটাকে যোগ করে দাও। তাহলে যোগ করে দিয়ে আমি ওই তিনটে থেকে বিয়োগ করে দেবো। 86 আর 72 যদি যোগ করে দিই কত হবে? 6 2 8, 2815, 158। ওই 158 থেকে 138 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 20। তাহলে এই 20 হচ্ছে আমার কার প্রকৃত ওজন? মোহনের প্রকৃত ওজন 20 বেরিয়ে গেল মোহনের প্রকৃত ওজন। তার কারণটা হচ্ছে এখান থেকে দেখতে পাবে বিমল, মোহন, মোহাম্মদ তিনজনের বলে দিয়েছে, আর এখানে দুজনের বলেছে, এখানে দুজনের বলেছে, ঠিক আছে। নেক্সট, একটা শহরে 36,400 হচ্ছে মোট জনসংখ্যা, আর এর মধ্যে 1,78,000 হচ্ছে পুরুষ, 3,64,000 টোটাল জনসংখ্যা, 3,78,000 হচ্ছে পুরুষ, তাহলে বাকিটা হচ্ছে মহিলা। পুরো জেলার 63% মানুষ হচ্ছে সাক্ষর মানে লিটারেট, 63% অফ দ্য পপুলেশন ইজ লিটারেট অ্যান্ড 63% মেলস আর লিটারেট। ওর মধ্যে 63% মেল লিটারেট, তাহলে ফিমেলের পরিমাণ কত হবে? এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে আমাদের যদি অ্যালিগেশন মেথড করি, অ্যালিগেশন মেথড করলে কি হয়? এটা হচ্ছে টোটাল মেল প্লাস ফিমেল, টোটাল হচ্ছে 63 বলেছে, এটাও বলেছে 63। তাহলে দেখো সব মিলিয়ে মেল ফিমেল মিলিয়ে 63, শুধু মেল যদি 63 হয় তাহলে ফিমেল কত হবে? ফিমেলও 63 হবে, ঠিক আছে, কারণ আমার দুটো মিলিয়ে তো টোটাল হবে, টোটাল দুটো মিলিয়ে তো আমার 63 বলেছে। তাহলে তাদের অ্যাভারেজ যদি বের করি, ঠিক আছে, 63 হাফ, তাহলে দুজনের টোটাল সাম 63 তো হবে, তাহলে আলটিমেটলি 63%ই হবে রাইট আনসার। যদি দুটো আলাদা ভ্যালু থাকতো তাহলে মাইনাস করে বের করতাম। নেক্সট দেখবে কোনো না কোনো একটা শিফটে এই টাইপের প্রশ্ন আরেকটা থাকবে। 18 নম্বর প্রশ্নটা দেখো, একটা মানুষের স্পিড 75 কিলোমিটার পার আওয়ার, সেই ট্রেনটা সেই মানুষটা একটা ব্রিজ ক্রস করছে 1.4 মিনিটে, তাহলে ব্রিজটার দৈর্ঘ্য কত হবে? তাহলে প্র্যাকটিক্যাল নলেজ, একদম প্র্যাকটিক্যাল নলেজ থেকে দিয়েছে। তাহলে আমাকে সেতুটার দৈর্ঘ্য মানে ডিস্টেন্স বা লেন্থ বের করতে বলেছে, আমরা লেন্থ জানি, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে বলেছে 75 কিলোমিটার পার আওয়ার, সবকটা কিলোমিটারে চেয়েছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। টাইমটা শুধু বলেছে 1.4 মিটার, 1.4 মিটার মানে কি মিনিট, মিনিটটাকে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ার ঘন্টা ঘন্টা কাটতে হবে। তাহলে 1 মিনিট মানে কত? 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, 60 মিনিটে হচ্ছে 1 আওয়ার, তাহলে 1 মিনিটে কত হবে? 1 মিনিটে হচ্ছে 1/60 আওয়ার, তাহলে 1.4 বা 14 মিনিটে কত হবে? তাহলে 14/60 আওয়ার হবে, তাই তো, কারণ এই দশমিক তুলে আমি তলায় একটা শূন্য নিয়ে এলাম আর নিচে একটা 60 নিয়ে এলাম, ঠিক আছে, অথবা 1/4 1/4 করে করতে পারো। তাহলে এখানে যদি কাটাকুটি করি, 5 12 60, 5 15 75, 3 5 15, 3 4 12, 2 2 4, 7 2 14, 7 হাফ মানে 3.5, 5 12 60, 5 15 75, 3 দিয়ে 3 5 15, 3 4 12, 2 2 4, 7 2 14, 8 তো যাবে না, 7 হাফ, 5 2 10, কোথায় হলো ভুল, 75, 11 1.4, এক মানে 1 ঘন্টা 4 মিনিটে, তো 1/4 1.4/10 ইন্টু 60 যদি করি, 4 6 24, 1 আওয়ার 24 মিনিট, পুরোটাই ঘন্টায় নিয়ে যেতে চাই। তাহলে 1/4 কারণ দশমিক তুললাম, 2 2 4, 5 2 10, 7/5, 7/5ই তো হচ্ছে এখানে, 7/5, হ্যাঁ, 5 2 10, 5 1 5, 6 7 বা 4 10 40, 10 1 10, 14/10, ঠিকই তো আছে, কি সমস্যা ভাই? 5 12 60, 5 15 75, তারপর 3 দিয়ে 3 5 15, 3 4 12, 4 দিয়ে যদি এটা কাটাকুটি করি, 7 2 14, 2 2 4, তাহলে এটা কত হচ্ছে 7/20, 7/20 মানে কত? 7/2, 3.5, 3.5, এটা মিলছে না কেন ভাই, কি সমস্যা? 18 নম্বরটা, ও এখানে একটা 5 আছে তো, সরি, সিম্পল অঙ্কটা কত সময় নিয়ে ফেললাম, সরি, 5 7 35, 35/2 × 10, 35-এর হাফ কত? 35-এর হাফ হচ্ছে 17.5 হয় তো,
তাহলে 10 থাকার জন্য দশমিকটা আরেকটা করে শিফট করবে, তাহলে 1.75 রাইট অ্যান্সার হবে। ভেরি ভেরি সরি ভাই, অনেক টাইমটা ওয়েস্ট করলাম। 19 নম্বর প্রশ্নটা একটা এজ রিলেটেড প্রবলেম দিয়েছে। কিছু কিছু এজ রিলেটেড প্রবলেম রয়েছে যেগুলো ইকুয়েশন ধরে করতে হবে, মানে তোমাকে ইকুয়েশন বানাতে হবে, মানে সরাসরি রেশিও মেথডে করতে পারবে না। যেমন 2 টাইমস অফ মাদার্স প্রেজেন্ট এজ, 2 টাইমস অফ মাদার্স প্রেজেন্ট এজ ইজ 27 ইয়ার্স মোর দ্যান 9 টাইমস হার ডটার্স এজ। 9 টাইমস হার ডটার্স এজের থেকে 27 বেশি। যেরকম যেরকম বলেছে আমি সেই অনুযায়ী এই প্রথম লাইনটার ইকুয়েশন বের করে দিলাম। তাহলে এখান থেকে আমি বের করতে পারি 2m = 9d। ঠিক আছে, এটা আমি ফার্স্ট ইকুয়েশন রেখে দিলাম। যাই পরেরটা দেখি বলি, 6 টাইমস দ্য ডটার্স প্রেজেন্ট এজ, 6 টাইমস দ্য ডটার্স প্রেজেন্ট এজ ইজ 9 ইয়ার্স লেস দ্যান দ্য মাদার্স প্রেজেন্ট এজ। মাদার্স প্রেজেন্ট এজ হচ্ছে m, সেই m এর থেকে 9 কম হচ্ছে এটা। এটা সেকেন্ড ইকুয়েশন বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমি m এর মান বের করতে পারবো 6 ডটার প্লাস 9, এই মাইনাস এনটা এদিকে চলে এলো, প্লাস 9 হয়েছে। 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন বলতেও পারো, অথবা এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। যদি এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে 2 ইন্টু m এর জায়গায় বসিয়ে দিলাম 6 ডটার প্লাস 9, আর এদিকে যেমন আছে 9 ডটার প্লাস 27। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো তো, 6 দুগুণে 12 ডটার প্লাস 9 দুগুণে 18 ইজিক্যাল টু 9 ডটার প্লাস 27। তাহলে এখান থেকে ডটার কত বেরোবে, 12 ডটার থেকে 9 ডটার বাদ দিলে 3 ডটার, আর 18টা এদিকে যদি চলে যায় তাহলে 27 থেকে যদি 18 বিয়োগ করে দিই 9 হবে। তাহলে ডটারের মান হবে 3, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। এখানে যদি ক্যালকুলেট করি তাহলে ডটারের এজ যদি 3 ইয়ার্স হয় তাহলে মাদারের এজ কত হবে? মাদারের এজ এখানে যদি আমি বসাই 3 বসিয়ে দিই, 3 6 18, 18 আর 9 কত 27, 27। আমাকে বের করতে বলেছে মা ও মেয়ের বয়সের পার্থক্য কত। তাহলে এদের বয়সের পার্থক্য কত, 27 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 24 হবে, 24 হবে। এটা রাইট আনসার, অপশন 3। ওকে, 20 নম্বর দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ₹4,000 at 6.75% per annum rate of interest deposit on 23 ফেব্রুয়ারি 2024 and withdraw 24 এপ্রিল 2024। দেখো এই টাইপের অঙ্কগুলো এখন ইদানিং খুব দিচ্ছে রেলওয়েতে, সরাসরি তোমাকে টাইমটা বলে দিচ্ছে না যে 2 মাস 3 মাস বা 4 বছর 5 বছর, তোমাকে মাস বলে দিচ্ছে যে 23 ফেব্রুয়ারি 2024 থেকে 24 এপ্রিল 2024। তাহলে এখানে যদি আমরা দেখি ফেব্রুয়ারি মাসে কদিন হচ্ছে একে কাউন্ট করব, টোটাল ডেজ কাউন্ট করব। তাহলে 2024, তো 2024 লাস্টের দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করি, পুরোপুরি যদি ভাগ মিলে যায় তাহলে সেটা হলো লিপ ইয়ার, আর যদি ভাগ না মিলে সেটা নন লিপ ইয়ার। তাহলে 2024 যদি 4 দিয়ে ভাগ করি, 4 6 24 মিলে যাচ্ছে, তার মানে সেটা লিপ ইয়ার। আর লিপ ইয়ার মানে কি, ফেব্রুয়ারি মাসে একদিন বেশি থাকে, 29 দিন হয়, টোটাল ডেজ হবে 365 দিন। আর তাহলে এখানে কি হবে, আর নন লিপ ইয়ার যদি হয় 2025কে তো আর 4 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য ওটা নন লিপ ইয়ার 365 দিনই হবে। তাহলে ফেব্রুয়ারি মাসে আমার টোটাল মাস হচ্ছে 29 দিনে। তাহলে যেটা বলবে 29 থেকে সরাসরি বিয়োগ করে দেবে, 29 থেকে 3 বাদ দিলে কত হয়, 6 দিন। তাহলে 6 ডেজ হয়ে গেল ফেব্রুয়ারি মাসের, টাকাটা সুদে কেটেছিল। ঠিক আছে, 9 থেকে 3 বাদ দিলে 6, ফেব্রুয়ারি মাস হয়ে গেল। মার্চ কত, মার্চ মাস সাধারণত 31 দিনে হয়, তাহলে 31 দিন লিখে দিলাম। ঠিক আছে, মনে রাখার নিয়ম হচ্ছে জানুয়ারি গার্ড গুনবে, জানুয়ারি যেটা গিট পড়বে সেটা 31 দিনের মাস, আর গ্যাপের গুলো 30 দিনের মাস। ফেব্রুয়ারিটা এক্সেপশনাল, জানুয়ারি গিট পড়ছে ফেব্রুয়ারি 28 বা 29 হয়। মার্চ দেখো উপরের গার্ডটা পড়ছে, এই জন্য 31 মার্চ। এপ্রিল মাঝের মিডিলের যে ফাঁকা জায়গাটা পড়ছে 30 দিনের মাস। তারপর মে 31 ডেসে হবে। জুলাই যেখানে শেষ করবে সেখান থেকে আবার আগস্ট কাউন্ট করবে, তাহলে হয়ে যাবে। এবার এপ্রিল মাস দেখো, এপ্রিল মাস হচ্ছে কত দিনে, এখানে আমি বলে দিয়েছি যে 24 এপ্রিল, তাহলে 24 দিন। তাই টোটাল ডেজ কত হচ্ছে 24 30 60 61, 61 ডেজ। তাহলে আমার টাইম যেটা বেরিয়ে গেল, টাইম হচ্ছে 61 দিন, কিন্তু এটাকে বছরে কনভার্ট করতে গেলে 366 দিয়ে ভাগ করব, তাহলে এটা ইয়ারে বেরিয়ে গেল। ঠিক আছে, কারণ 366 দিয়ে এখানে করলাম, কারণ লিপ ইয়ার, তো লিপ ইয়ার হলে তো 365 দিন হবে না। তাহলে আমরা জানি কি SI = P/100। প্রিন্সিপাল এখানে বলেছে 4000, রেট পার্সেন্টেজ বলেছে 6.75, আর টাইম হচ্ছে আমরা বের করলাম 61/366 সরি। আর এটা আমার টোটাল 100, নিচে একটা 100 থাকে এই পার্সেন্টেজের জন্য। এটা এখানে কাটাকুটি করে নেওয়া যেত, এখানে করে নিচ্ছি। দেখো এটা 6 গুণ, 6 কে 6 6 6 36, 6 গুণ, আর নিচে একটা দশমিক তুললে তাহলে 100 আসবে। তো তাহলে সেই 100 দুটো শূন্য আর এই একটা শূন্য, টোটাল 3টে শূন্য কেটে যাবে। এরপরে আমরা যদি কাটাকুটি করি, এটা
2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 একে 5, 3 5 15, 5 5 25, 6 হয়ে গেল। আর এটা 3 দুগুণে 6, 5 আর 3 8 আর 1 9, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 4 12, 3 7 কে 3 4 12, 13, 3 5 15, 45, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 13, 45 টাকা হবে সুদ। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় দেয় ভালোভাবে করে আসবে কম সময়ের মাধ্যমে, ঠিক আছে? এবং এই টাইপের প্রশ্ন আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবে যাতে মনে থাকে। 21 নম্বরটা দেখো, একটা জ্যাকেটের মার্কেট ভ্যালু হচ্ছে 8,000 টাকা। একজন দোকানদার 30% ডিসকাউন্ট দিল ওই মার্ক প্রাইসটার উপরে এবং তারপরে 12% সেলস ট্যাক্স অ্যাড করলো, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? ফাইনাল প্রাইস অফ দ্য জ্যাকেট, মানে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হচ্ছে মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দেয়, তাহলে মার্ক প্রাইস 8,000, তার উপরে যদি 30% ডিসকাউন্ট দেয় তাহলে সে কততে বিক্রি করবে? 70% বিক্রি করবে। তাহলে এটা 70/100 হয়ে গেল, ইন্টু এর উপরে সে সেলস ট্যাক্স লাগাচ্ছে, সেলস ট্যাক্স লাগিয়ে বিক্রি করছে, তাহলে সে কততে বিক্রি করবে? 100 টাকা যদি দাম হয় 112 টাকায় বিক্রি করবে, এর উপরে সেল ট্যাক্স দেবে, ঠিক আছে? 100-র উপরে সেল ট্যাক্স দেবে, তাহলে 112% হবে, তাহলে সেলিং প্রাইস হবে 112-র উপরে। এবার এটাকে ক্যালকুলেট করে দিলে হয়ে যাবে, শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য, তিনটে শূন্যর সাথে এই তিনটে শূন্য কেটে দিলাম, তাহলে 8 × 7 × 112। দেখো সবগুলোর ইউনিট ডিজিট আমার আলাদা আলাদা রয়েছে। 7 8 কে কত হয়? 56, লাস্টে 6, সেই 6 সাথে এই 2 যদি গুণ করি 6 2 12, অর্থাৎ লাস্টে 2 কোন অপশনে আছে দেখো? একমাত্র এইটাতে রয়েছে। 6272 হবে এটা রাইট আনসার। বুঝতে পেরেছো আশা করি। এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে, ত্রিকোণমিতির অঙ্কটা আমরা কিভাবে করব? এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে দুটো থেকে কি কমন নেওয়া যাচ্ছে। ওপরে যদি আমি দেখি একটা জিনিস যে দুজনের মধ্যে থেকে কমন যাচ্ছে কি, সাইন এ যদি কমন যায়, দেখো সাইন এ কমন যাচ্ছে, তাহলে পুরো থাকে 1 - 2 sin স্কোয়ার এ, ঠিক আছে? তিনটে ছিল, একটা বেরিয়ে চলে এলো, তাহলে দুটো থাকলো। নিচেও সেম ভাবে দেখো দুজনের মধ্যে কস আছে, কস এ কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে কি 2 cos স্কোয়ার এ -1, তাহলে সাইন এ বাই কস এ যেমন আছে লিখে দিলাম, ইন্টু 1 - 2 sin স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা, ফর্মুলা আছে, ফর্মুলাই বাই এটা 2 cos 2 থিটার ফর্মুলাই হচ্ছে এটা, বাই cos a ইন্টু 2 cos স্কয়ার থিটা -1 মানে হচ্ছে cos 2a, দুটোর সেম ফর্মুলা, এই দুটোর ফর্মুলা সেম, ঠিক আছে? cos 2a cos 2a, তাহলে এটা আলটিমেটলি কেটে যাবে। আর sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan a বেরিয়ে গেল, তাহলে আমার এইটুকু পার্ট বেরিয়ে গেল tan a, প্লাস এইটুকুর পার্ট কি হবে? cos স্কয়ার থিটা -1 মানে হচ্ছে cot স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে কি cot স্কয়ার থিটা বা cot স্কয়ার a, ঠিক আছে? এটা মান সূত্র, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার মান 1, তাহলে cos স্কয়ার থিটা -1 এর মান হচ্ছে cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এদের মান হচ্ছে 1, তাহলে আমি cosec স্কয়ার থিটা +1টা এদিকে চলে এলো, তাহলে এদিকে cot স্কয়ার থিটাই তো পুরো থাকে, ঠিক আছে? তাহলে স্কয়ার আর রুট একসাথে থাকলে উঠে যায়, তাহলে এটা হয়ে গেল cot a, তাহলে tan a + cot a হবে আমার রাইট আনসার। কিন্তু উত্তরে আমাকে sec আর cosec এ দিয়েছে, অর্থাৎ আমাকে এটা কনভার্ট করতে হবে। তাহলে tan থিটা মানে আমরা জানি sin থিটা বাই cos থিটা, sin a বাই cos a, প্লাস cot থিটা মানে কি? cot মানে cos বাই a, cos বাই sin, cos a বাই sin a, tan এর উল্টো cot, tan যদি sin থিটা বাই cos থিটা হয়, cot থিটা cos থিটা বাই sin থিটা হবে, তাহলে নিচে দুটোকে লসাগু করতে হবে। sin a আর cos a যদি লসাগু করি বা cos a আর sin a লসাগু করি, cos cos কেটে গেলে sin স্কয়ার a প্লাস sin sin কেটে গেলে cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কি 1, আর নিচে পড়ে থাকছে কি sin a ইনটু cos a, তাহলে 1/sin a মানে হচ্ছে কি 1/sin a মানে হচ্ছে cosec a, আর 1/cos a মানে sec a, 1/sin মানে cosec a আর 1/cos a মানে হচ্ছে sec a, অপশন এ হবে এটা রাইট আনসার। নেক্সট দেখো, the perimeter of a square is 24 মিটার, its area কি হবে? দেখো মেনসুরেশন থেকে যে প্রশ্নগুলো দিচ্ছে সহজ দিচ্ছে এবং ফর্মুলা মুখস্থ করলে তুমি আরামসে নামিয়ে আসতে পারবে। অনেকে কিন্তু এই জিওমেট্রি মানে অ্যাডভান্স ম্যাথটা ভয় পায়, অ্যাডভান্স ম্যাথ আছে এনটিপিসি তে, অ্যাডভান্স ম্যাথ গ্রুপ দিতে আছে, ওগুলো কিছু পারবো না, এরকমটা কিন্তু ব্যাপার নয়। এখানে যে প্রশ্নগুলো থাকে বরঞ্চ সহজ থাকে অ্যারিথমেটিকের তুলনায়। তাহলে পেরিমিটার অফ এ স্কোয়ার, পেরিমিটার বলেছে, তো পেরিমিটার একটা স্কোয়ার, স্কোয়ার মানে কি? যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্র, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ,
তাহলে পরিসীমা মানে চারটে বাহুকে যোগ করে দাও, চারটে বাহুকে যোগ করলে কত হবে, a প্লাস এ প্লাস এ প্লাস এ 4a। তাহলে এই পেরিমিটারের সূত্র হচ্ছে 4a, আর সেটার বলে দিয়েছে 248। তাহলে এর মান কত হবে, 4 6 24, 4 2 8, 62। আমাকে এরিয়া বের করতে বলেছে। এরিয়া মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা বাহু স্কোয়ার। এরিয়া হচ্ছে এ স্কোয়ার, তাহলে 62 স্কোয়ার। তাহলে 62 স্কোয়ার যদি করি, লাস্টে 2 রয়েছে, 2 এর স্কোয়ার যদি করি তাহলে 2 2 4, লাস্টে একটা 4 আসবে, এখানে যাই থাকুক না কেন। ঠিক আছে, 62 স্কোয়ার করলে লাস্টে 4 আসবে, লাস্টে 4 দেখো একমাত্র এই অপশনটা আছে, 3844 হবে রাইট আনসার, বসিয়ে দিলাম। এছাড়াও যদি তুমি এটা স্কোয়ার রুট বের করতে চাও, তারও শর্টকাট ফর্মুলা রয়েছে। সেটা কি, দেখো লাস্টে 2 রয়েছে, 2 স্কোয়ার করবে 4, তারপরে এই দুটোকে গুণ করবে, 6 2 12, তার আবার ডবল করবে। তো 6 2 12, 12 ডবল কত, 24, 24 4 হাতে 2, আবার লাস্ট প্রথমে যেটা থাকবে সেটা 6 স্কোয়ার করবে, 6 স্কোয়ার 36, আর 2 হচ্ছে 38। লাস্টেরটা স্কোয়ার করতে হবে, প্রথমেরটা স্কোয়ার করতে হবে, আর মাঝের দুটো গুণ করে 2 দিয়ে গুণ করতে হবে, ডবল করতে হবে। মনোজ, সতী, রাহুল এত টাকা করে ইনভেস্ট করেছে এবং একটা ব্যবসা শুরু করেছে, এবং তাদের প্রফিট বছরের শেষে টোটাল প্রফিট হচ্ছে 1260 টাকা। তাহলে রাহুলের শেয়ার কত হবে, তাহলে মনোজ, স্বাতি আর রাহুল, এ হচ্ছে 102 টাকা ইনভেস্ট করে, এ 144 টাকা ইনভেস্ট করে, আর এ 1230 টাকা বা 123 টাকা ইনভেস্ট করে। মানে এর একটা শূন্য, এর একটা শূন্য, আর এর একটা শূন্য কেটে দিলাম, তাহলে সব কেটে দিলে এটা পড়ে থাকে। তাহলে আমার টোটাল কত ইউনিট হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট, এটা হচ্ছে এর ফর্মুলা, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। তাহলে সবাই মনে করলাম 1 বছরের জন্য রেখেছে, তাহলে সবার সাথে 1 গুণ করা হচ্ছে, না গুণ করাও তাই। তাহলে সব যদি যোগ করি তাহলে কত হবে, 3 4 3 7 8 9, 4 2 6, 1 1 1 369, ঠিক করলাম, 100 200 300, ঠিক আছে। তাহলে এই 369 আমাকে বলেছে টোটাল প্রফিট 1260 টাকা। তাহলে যোগ যদি করি 144 120, 4 আর 3 7 8 9, ইউনিট ডিজিটগুলো আগে যোগ করে দিয়ে, 2 4 আর 3, 4 3 7 8 9, তবে 2 4 দিয়ে 6, আর এটা 1 2 3, 369 ইউনিটের মান হচ্ছে 1260। 1 ইউনিটের মান কত হবে, 1260 বাই 369। আমাকে বের করতে বলেছে রাহুলের লাভের পরিমাণ কত, রাহুল মানে হচ্ছে 123, তাহলে 123 ইউনিটের মান কত হবে, 1260 বাই 369 ইন্টু 123। এটা কত গুণ, 123 কি 123, 123 3 গুণ, 3 গুণ হলে এটা কত হবে, 3 4 12, 3 দুগুণে 6, 420 টাকা হবে রাইট আনসার, অপশন এ। অপশন এ হবে এটা রাইট আনসার। নেক্সট দেখো, একটা পরিবারের 5 জন মেম্বার আছে, সেই 5 জন মেম্বারের ওয়েট বলেছে, একজন 40 কেজি, একজন 49, একজন 56, একজন 73, একজন 39। বলছে সবার অ্যাভারেজ বের করো। সবার অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে সবগুলো যোগ করবে, যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নিয়মটা। আর শর্টকাট আমি আরেকটা বলছি, সেটা হচ্ছে ডেভিয়েশন মেথড। 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 73 কেজি, আর 39 কেজি। আমি মনে করলাম যে অপশানে সবগুলো রয়েছে, তো 51 52 55, আমি ধরে নিলাম এদের অ্যাভারেজ হচ্ছে 50, 50 হচ্ছে অ্যাভারেজ। তাহলে 50-এর থেকে এটা কত কম, 10 কম। 50-এর থেকে এটা কত কম, 50-এর থেকে এটা 1 কম। 50-এর থেকে এটা 6 বেশি, এটা 23 বেশি, এটা কত কম, 40, 11 কম, 11 কম। তাহলে এটাকে যদি যোগ বিয়োগ করি, তাহলে 10 -10 -1 -11 আর -11, তাহলে কত হচ্ছে, -22, আর এখানে প্লাস 6 3 9 29। তার মানে এটা কত হবে, 22 থেকে 29 থেকে 22 বাদ দিলে 7 হয়। অর্থাৎ সবগুলো যদি যোগ বিয়োগ করি, এই সবগুলো যোগ বিয়োগ করলে হবে 7 বাই কত আছে, 5 প্লাসে বেরোচ্ছে। তাহলে 50 প্লাস 7/5, তাহলে 7/5 মানে কত, 5 1 5, তাহলে 50-এর সাথে 1 যোগ হবে 51 পয়েন্ট। দেখো একটাই অপশনে রয়েছে, 51 পয়েন্ট একটাই অপশনে রয়েছে। ঠিক আছে, 1.4 যদি আমি অ্যাড করে দিই, 51.4 হবে রাইট আনসার। ঠিক আছে, এরপরে দেখো 26, একটা সংখ্যাকে 100% বাড়ালে 2700 হয়, মূল সংখ্যাটা কত। এই টাইপের প্রশ্নটা কিন্তু আসছে আগের বছর থেকে, 24 থেকে খুব আসে। তাহলে একটা নাম্বার 100% বেড়ে গেল, 100% মানে হচ্ছে কি, 100 কে 100 দিয়ে ভাগ করলে হবে 1/1। এক অরিজিনাল নাম্বার ছিল, তার 100% বাড়লো মানে 1 বাড়লো, তাহলে 1-এর সাথে 1 কত হয়ে গেল, তাহলে টোটাল 2 ইউনিট হলো রেজাল্টেন্ট, সেই 2 ইউনিটের মান হচ্ছে 2700। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1350। ঠিক আছে,
মানে আমার নাম্বারটা ইনক্রিজ হলো, 100% ইনক্রিজ হয়ে 27 হলো। আগে যা ছিল তার থেকে 100% বাড়লো। আগে যদি 1 ছিল, এখন তার 100% বাড়লো, তাহলে কত হলো? 2 হলো। সেই 2 এর ভ্যালুই বলে দিয়েছে। 50টা বইয়ের সেলিং প্রাইস 5টা বইয়ের কস্ট প্রাইসের সমান, লস আর গেইন পার্সেন্ট কত? এটা ইউনিভার্সাল কোশ্চেন, আসেই প্রত্যেকটা পরীক্ষায়, এবং নাম্বার দেওয়ার জন্য দেয়। সহজ তো। সেলিং প্রাইস অফ 50 বুকস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 5 বুকস। তাহলে সেলিং প্রাইসের নিচে কস্ট প্রাইস থেকে নিয়ে চলে আসো। তাহলে 5/50, তাহলে 5 একে 5, 5 10 50। 10 টাকা যদি কেনা দাম হয়, সে 1 টাকা বিক্রি করেছে, অবশ্যই তার লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 9 টাকা লস হয়েছে। কতর মধ্যে? 10-এর মধ্যে, ইন্টু 100। কারণ লস বের করার নিয়ম হচ্ছে কি, লস বাই সিপি ইন্টু 100। সেটাই করলাম। লস হচ্ছে কত? 9 টাকা। 9/10 ইন্টু 100, তাহলে 9/10 90% লস। 90% লস, অবশ্যই গেন হবে না, লসই হবে। ঠিক আছে। 28 নম্বর প্রশ্নটা দেখো, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো নিচের কোনগুলো দিয়ে ভাগ যায়? তাহলে এগুলো কমা কমা দিয়ে আছে, একটা বড় সংখ্যা কমা কমা দিয়ে আছে। তাহলে আমার কি, এই যে পুরো সংখ্যাটা 159916901, এই সংখ্যাটাকে কি দিয়ে ভাগ যাবে? দেখো লাস্টে তো অড নাম্বার আছে, তা লাস্টে যদি অড নাম্বার থাকে, অড নাম্বারকে সবসময় তো অড নাম্বার দিয়ে ভাগ করতে হয়, ইভেন নাম্বার থাকলে সেটা ভাগ যায় না। তাহলে কোনটা লাস্টে ইভেন নাম্বার আছে বাদ দিয়ে দাও, 4কে বাদ দিয়ে দাও, 3কে বাদ দিয়ে দাও, কারণ এদের লাস্টে কি নাম্বার রয়েছে? ইভেন নাম্বার আছে। এবার 25 দিয়ে ভাগ করার নিয়ম কি? 25 দিয়ে ভাগ করার নিয়ম, লাস্টে 0 থাকতে হবে অথবা লাস্টে 5 থাকতে হবে। তাহলে 25 দিয়ে ভাগ যাবে, কোনোটাই নেই। তাহলে আমার একমাত্র অপশন কি হয়ে গেল? অপশন 2, 19। অপশন টেস্টের মাধ্যমে 5 সেকেন্ডে উত্তর করে বেরিয়ে যাবে। 29 নম্বর প্রশ্ন, এটা আগের শিফটেও ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের শিফট যারা দেখেছো তারা নিমেষের মধ্যে এটা করে নামিয়ে দিতে পারবে। সব থেকে শক্ত অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা, মানে এই অঙ্কগুলো, যেটা খুবই ভালো অঙ্ক, পার্টনারশিপের খুবই ভালো অঙ্ক। তুমি যদি বেসিক মেথডে করতে চাও অনেক বড় হবে, তাই আমি এটা শর্টকাটটা বলেছিলাম। হ্যাঁ, এম আর এন একটা ব্যবসা শুরু করেছে। এম 70,000 টাকা ইনভেস্ট করেছে, এন এর থেকে 3 মাসের বেশি। হ্যাঁ, 70,000 মোর দেন এন ফর 3 মাস। এন এর থেকে 70,000 টাকা বেশি ইনভেস্ট করেছে 3 মাস ধরে, আর এন 5 মাস ধরে সেই টাকাটা ইনভেস্ট করেছে। এম এর শেয়ার যদি এন এর শেয়ারের থেকে 288 টাকা বেশি হয়, মানে ওদের ডিফারেন্স 288, আর টোটাল প্রফিট বলে দিয়েছে 4896। ফাইন্ড দ্য ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই এম। কিভাবে করব? তাহলে 288 টাকা ইনভেস্ট করেছে কত টাকার মধ্যে? 4896 এর মধ্যে। ঠিক আছে। তাহলে আমি এই যে 4896, এটাকে আমি বলতে পারি এম প্লাস এন, আর এটা হচ্ছে এম মাইনাস এন, কারণ এম এন এর থেকে 288 টাকা বেশি ইনভেস্ট করেছে। এম মাইনাস এন, ঠিক আছে, এর থেকে বেশি টাকা ইনভেস্ট করেছে বলে মানে মাইনাস। তাহলে এটা যদি কাটাকুটি করি, ইউনিট ডিজিটে যদি করি, ঠিক আছে, 8-এর সাথে কত করলে 6 দিয়ে যাবে? 7 8 কে 56, কিন্তু এটা 7 গুণ নয়, তার বেশি হবে, অর্থাৎ 17। 17-এর সাথে যদি গুণ করো, একমাত্র যদি তুমি 2 গুণ করো, 8 2 16, ডবল করলে 12 দিয়ে, যে 2 এটা ডবল তো নয়, বা 12 যদি বসে 12 দিয়ে যাবে না, ছোট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি বেরোলো 1/17। তাহলে এম আর এন এর মান এখান থেকে তো বের করতে পারবো। এম ইজ টু এন কত বেরোবে? এখান থেকে যদি এম এর মান বের করতে চাই, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 17 আর 1 হচ্ছে 18, 18-এর হাফ হচ্ছে কত? 9। আর দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 8। তাহলে এম মনে করো এক্স টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য? 3 মাসের জন্য। এন কত টাকা ইনভেস্ট করেছে? সেই এক্স এর থেকে 70,000 টাকা কম ইনভেস্ট করেছে, কত মাসের জন্য? 5 মাসের জন্য। তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকাল টু প্রফিট, 9/8। এটা প্রফিটের রেশিও হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা 5 9 45 এক্স, এটা 3 8 24 এক্স। তাহলে এই দিকটা আগে করি। 5 9 45 এক্স মাইনাস 5 9 45, 70,000-এর সাথে 45 গুণ করে দেবো, ইকুয়ালস টু 3 8 24 এক্স। তাহলে 45 থেকে যদি 24 এক্স বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 5 থেকে 4 বার দিলে 1, 21 এক্স ইজিক্যাল টু 70-এর সাথে যদি এটা গুণ করি, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, 5 7 35-এর 5, হাতে 3, 7 গুণে 14, 15 16 17, 175,000 এটা। ওকে, 3 মাস 5, এটা ঠিক আছে। তাহলে এটা আমরা কাটাকুটি করলে কত হবে? 3 দিয়ে যদি কাটাকুটি করি, বা 21 দিয়ে একবারে সরাসরি, ঠিক আছে, 3 দিয়ে করি, 3 7 21, 3 দিয়ে কাটাকুটি করলে 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, 3 5 15, 3 5 15, 16 17, 3 8 24, যাচ্ছে না, এটা
যাচ্ছে না, কোথায় ভুল হয়েছিল? এম 70,000 টাকা বেশি ইনভেস্ট করে, মানে 70,000 টাকা কম, মাসের জন্য, 5 মাসের জন্য, এ 3 মাসের জন্য ইনভেস্ট করে। আর এটা হচ্ছে 17 একা 18, 18 হাফ 9, আর 16 হাফ হচ্ছে 8। তাহলে এটা করলে কিভাবে দাঁড়াবে? 9 আর 8, তাহলে 45,315। এটা ভুল হয়েছে, হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা গুণ করাটা ভুল হয়েছে। 5 7 35 5 হাতে 3, 4 7 28, 29, 30, 31, 315, 1 2 3 4। এবার কাটাকুটি হবে। 21 দিয়ে যদি করি, 21 একে 21, 21 একে 21, 10, 105, 5 21, এটা তাহলে 15, এটা 1,50,000 হবে রাইট আনসার। ঠিক আছে, খুব মানে শর্টকাটে করালাম। এই অঙ্কটা এমনি অনেক বড় অঙ্ক। ঠিক আছে, প্রথম যে ক্লাস 1-এ ওই অঙ্কটা ছিল, ক্লাস 2-তেও ছিল, ক্লাস 3-তেও রয়েছে, অর্থাৎ 3 দিনের শিফট দেখলাম, 3টে শিফটেই পেয়েছি আমরা প্রশ্নটা, শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে, ডেটাগুলো চেঞ্জ। 30 নম্বর প্রশ্ন, এদের লসাগু বের করতে দিয়েছে, বেসিক একটা কোশ্চেন। এইগুলো লসাগু বের করতে হবে। এটা কিউবে আছে, ঠিক আছে, এটা স্কোয়ারে আছে, ব্যাস। তাহলে 3-এর কিউব, 3-এর স্কোয়ার, সব থেকে বেশি আমরা কিউবটাকে নেবো, তাহলে স্কোয়ার দুটো বাদ হয়ে গেল। তাহলে এই একটা 3-এর কিউব রয়েছে, এই একটা 3-এর কিউব রয়েছে। 8-এর স্কোয়ার আর কিউব, এখানে আছে 8-এর স্কোয়ার, এখানে আছে 8-এর কিউব, তাহলে স্কোয়ার আছে, এটা বাদ হয়ে গেল, এটা হবে রাইট আনসার। 3-এর কিউব, 8-এর কিউব, 14 স্কোয়ার, 19 স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের শেষ হলো। ঠিক আছে, টোটাল 30টা অঙ্ক সলভ করে দিলাম। আরেকবার টেলিগ্রামে ঢুকে ওই পিডিএফটা খুলে প্র্যাকটিস করবে নিজের মতন করে, পরীক্ষায় দেখবে সেম টাইপের অঙ্ক পাবে। ওকে, ভালো যদি লাগে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।